এদিকে এবার আওয়ামী লীগের পক্ষ নিয়ে সরাসরি অ্যাকশনে নামলো সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। শেষ রক্ষা হচ্ছে না সমন্বয়কদের। শেখ হাসিনা দেশেই আসবে, এটাই সত্য বলে ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। রীতিমতো আবারও রাজপথ গরম হতে যাচ্ছে দুই একের ভিতর। এনসিপির মুখ্য সংগঠক হাসনাতের একটি স্ট্যাটাসের পর গোটা দেশে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। আবার আওয়ামী লীগ বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে বিস্তারিত। কঠোর অবস্থানে মাঠে তাণ্ডব চালাচ্ছে সেনাবাহিনী। ডক্টর ইউনূসকে অকার্যকর করে দিয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। মাঠের রাজনীতি এবং সমন্বয়কদের নিষিদ্ধ করেছেন সেনাপ্রধান। গত 7 মাসে দ্বিতীয় গণ অভ্যুত্থানের নামে ছাত্ররা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। বাংলাদেশের প্রতিটি জনগণ অতিষ্ঠ হয়েছে ছাত্রদের এমন কর্মকাণ্ডে। এদিকে সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলার পরে এবার দেখা গেল একদিনের ব্যবধানে ইউটার্ন নিলেন হাসনাত আব্দুল্লাহ। আজকে সমাবেশ করলেন তারা জাতীয় জাদুঘরের সামনে। সেই সমাবেশে কত লোক হয়েছিল সেটা আপনারা ইতিমধ্যেই হয়তো ভিডিওর মাধ্যমে দেখেছেন বিভিন্ন গণমাধ্যমে। সেটা তাদের জন্য একটা বড় হতাশাজনক ব্যাপার। 12 তারিখ ক্যান্টনমেন্টে আলাপ আলোচনা হয়ে থাকে, মিটিং হয়ে থাকে, সেই কথাটা কেন 12 তারিখ প্রকাশ করে, কেন 21 তারিখে এসে প্রকাশ করা লাগতেছে? ভাগ বাটোয়ারায় দিন দরবারে মিলে নাই। এখন জনগণকে ইমোশনালি ব্ল্যাকমেল করার জন্য, হিরো সাজার জন্য এখন বলে দিয়েছে যে একটা রিফাইন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে। হাসনাত আব্দুল্লাহ এই আন্দোলনের মোটামুটি পরিচিত মুখ এবং ছাত্র নেতা হিসেবে বেশ পরিচিত। বাংলাদেশ কি সত্যি গৃহযুদ্ধের দিকে যাচ্ছে? বাংলাদেশকে নিয়ে খুবই নেগেটিভ পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে। কেউ কেউ এই পরিকল্পনা করছে এবং স্পেসিফিকলি এরকম গোয়েন্দা রিপোর্ট চলে এসেছে, যেটা একজন সাংবাদিক এই রিপোর্টটা ফাঁস করে দিয়েছেন। বাংলাদেশে সেনা শাসন নাকি অন্য কিছু, এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো। এক কথাই যদি বলি, এই মুহূর্তে এই যে বাংলাদেশে সেনা শাসন জারি হতে যাচ্ছে নাকি একটি অন্য সরকার, একটি তত্ত্বাবধায়ক সরকার টাইপের এমন কিছু ঘটছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন। তবে চলুন শুরু করি। এনসিপির মুখ্য সংগঠক হাসনাতের একটি স্ট্যাটাসের পর গোটা দেশে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। আবার আওয়ামী লীগ বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে বিস্তারিত। কঠোর অবস্থানে মাঠে তাণ্ডব চালাচ্ছে সেনাবাহিনী। ডক্টর ইউনূসকে অকার্যকর করে দিয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। সেনাবাহিনীকে স্বাধীন দায়িত্ব পালনের আদেশ দিয়েছেন সেনাপ্রধান। এদিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বাংলাদেশের মাঠের রাজনীতি এবং সমন্বয়কদের নিষিদ্ধ করেছেন সেনাপ্রধান। গত 7 মাসে দ্বিতীয় গণ অভ্যুত্থানের নামে ছাত্ররা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। বাংলাদেশের প্রতিটি জনগণ অতিষ্ঠ হয়েছে ছাত্রদের এমন কর্মকাণ্ডে। এদিকে গতকাল সন্ধ্যার পর থেকে রাজপথে তাণ্ডব চালাচ্ছে আওয়ামী লীগ। 12 তারিখ ক্যান্টনমেন্টে আলাপ আলোচনা হয়ে থাকে, মিটিং হয়ে থাকে, সেই কথাটা কেন 12 তারিখ প্রকাশ করে, কেন 21 তারিখে এসে প্রকাশ করা লাগতেছে? ভাগ বাটোয়ারায় দিন দরবারে মিলে নাই। এখন জনগণকে ইমোশনালি ব্ল্যাকমেল করার জন্য, হিরো সাজার জন্য এখন বলে দিয়েছে যে একটা রিফাইন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে। হাসনাত আব্দুল্লাহ এই আন্দোলনের মোটামুটি পরিচিত মুখ এবং ছাত্র নেতা হিসেবে বেশ পরিচিত। তার পাশাপাশি আরও বেশ কয়েকজন ছাত্রনেতা আছে। তার প্রতি আমাদের সহানুভূতি আছে, ভালোবাসা আছে, এবং তারা যে জনগণের ইমোশন নিয়ে আবার খেলছে, এইটার আমরা রহস্যটা আমরা খোঁজার চেষ্টা করছি, এবং এটা আমাদের কাছে দুরভিসন্ধিমূলক মনে হয়। তাদের সাথে যদি 12 তারিখ ক্যান্টনমেন্টে আলাপ আলোচনা হয়ে থাকে, মিটিং হয়ে থাকে, সেই কথাটা কেন 12 তারিখ প্রকাশ করে, কেন 13 তারিখ, কেন আজকে এই 21 তারিখে এসে প্রকাশ করা লাগতেছে? তাহলে কি তারা একটা দেন দরবারের চেষ্টা করেছিল? ভাগ বাটোয়ারায় দিন দরবারে মিলে নাই। এখন জনগণকে ইমোশনালি ব্ল্যাকমেল করার জন্য, হিরো সাজার জন্য এখন বলে দিয়েছে যে না, আমরা ক্যান্টনমেন্টে এটা হয়েছে, একটা রিফাইন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে। এই কথাগুলো তো আমরা আগস্টেই বলে আসছি। অগস্টেই তো গণ অধিকার পরিষদ এই আপনার আমাদের এই আলরাজি কমপ্লেক্সের কার্যালয়ের সামনে আমরা প্রোগ্রাম করেছি। আমরা ফেব্রুয়ারিতে আমরা প্রোগ্রাম করলাম। এই আন্দোলনের স্পিরিটের জায়গা থেকে তো এই সমস্ত পরিচিত ছাত্র নেতৃবৃন্দ যারা নাপা
করেছেন এই নাগরিক পার্টি কিংবা এই নাপার নেতা, তাদেরও তো এইখানে আপনারা একটা সক্রিয় শক্ত ভূমিকা পালন করা দরকার ছিল। যেখানে আহতরা চিকিৎসা পাচ্ছে না, তাদের সাথেও এক ধরনের বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে, বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলে। তারা কেউ বিয়ে করে, কেউ দল করে, তারা তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধি লাভের মানে ব্যস্ত আছেন। আর আহতরা চিকিৎসা পায় না, এখনো ওর দ্বারে ঘুরে বিদেশ যাওয়ার কথা, বিদেশ যেতে পারছে না। তাদের ক্যাটাগরি নিয়ে ৯/৬ করা হয়েছে। আবার যারা তাদের দল করছে না, তাদের বিষয়ে তাদের একটা বৈষম্যমূলক আচরণ। তো এদের দ্বারা তো এটি প্রত্যাশা করে। তারা বয়সে যতই আমাদের ছোট হোক কিংবা ছাত্রনেতা হোক, তারা এই মুহূর্তে তো পরিচিত জাতীয় নেতা, তাদের কাছ থেকে মানুষ অনেক ভালো কিছু আশা করেছিল। এখন এই সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে তারা যদি মানুষকে ধোঁকা দেওয়ার জন্য একটা মানে ইস্যু মাঝে মাঝে ছেড়ে আসলে রাজনীতির মাঠ নিয়ন্ত্রণ করতে চায়, সেটা কিন্তু একটা ভয়ঙ্কর খেলা হবে এবং এই খেলার পরিণতি খুব খারাপ হবে। এখন এই যে সামরিক বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যে সামরিক বাহিনী এইটা করছে ওইটা করছে, রাষ্ট্রপতির পদত্যাগ, সংবিধান বাতিল, এটা গণঅভ্যুত্থানের স্পিরিট ছিল। তোমরা কেন করো নাই? তোমরা কেন এই রাষ্ট্রপতির অধীনে শপথ নিয়েছো? শপথ নেওয়ার আগে তোমাদের মনে পড়ে নাই যে আমরা রাষ্ট্রপতির কাছে শপথ নেব না? এই রাষ্ট্রপতি এই ফাঁসিবাদের সিম্বল, এই রাষ্ট্রপতি ফাঁসিবাদের আইকনিক ফিগার। সে সময় তো কোনো ছাত্রনেতা গাছ দেখাইয়া বলে নাই। তারা ওই যে গাছের আগারটা খাইছে, এখন তলারটা খাইছে, যাই এখন বলছে রাষ্ট্রপতি সরাবো, তারপরে আমরা রাজনীতি নিয়ন্ত্রণ করব, সেনাপ্রধান সরাবো, সেনাবাহিনী আমরা নিয়ন্ত্রণ করব, পুলিশ প্রধান আমরা বসাবো। এইভাবে তো তারা রাষ্ট্র চালাতে পারবে না। তারা তো এইভাবে চলতে থাকলে বাংলাদেশকে একটা নৈরাজ্যের দিকে নিয়ে যাবে। আমরা বারবার বলছিলাম যে এই গণঅভ্যুত্থানের পরে রাষ্ট্র চালাতে, জাতীয় সংকট থেকে উত্তরণে একটা জাতীয় ঐক্যমতের সরকার প্রয়োজন, জাতীয় সরকার প্রয়োজন। ছাত্রদের সেটা শুনে নাই। তারা ওই মোমেন্টামকে কাজে লাগিয়ে তারা নিজেদের ভাগ বাটোয়ারা নিশ্চিত করেছে 3 জনকে উপদেষ্টা পরিষদে বসিয়ে। তারা অন্য কোনো দলকে নিয়েছে উপদেষ্টা পরিষদে? বিএনপির দায় দিচ্ছে তারা, বিএনপি নাকি এগ্রি করে নেয় জাতীয় সরকার গঠনে। ওকে, বিএনপি করে নেয়, বাকিদেরকে তোমরা প্রপোজাল দিতা, বাকিদেরকে নিয়ে আলাপ আলোচনা হতো, মিটিং হতো, বিএনপি চাপে পড়ে হলে আসতো। এখন বিএনপি করেছে কিনা আমরা সেটা তো জানি না। শুধু শুধু বিএনপিকে দায় দিয়ে তো লাভ নাই। আজকে আমরা বারবার বলছি যে সরকার একটা নিরপেক্ষতা বজায় রাখতে হবে। এখন যেহেতু এই ছাত্র নেতারা একটা দল গঠন করেছে, তাদের তো উচিত পদত্যাগ করে রাজনৈতিক দল করা, রাজনীতির মাঠ থেকে এই ফাঁসিবাদের বিরুদ্ধে আবার প্রয়োজনে আন্দোলন সংগ্রাম করা। এখন তারা একদিকে উপদেষ্টা আছে, ওইখান থেকে সিম্প্যাথি এবং ফেসবুকে লাইক কমেন্ট পাওয়ার জন্য সস্তামূলক পোস্ট দিচ্ছে যে প্রশাসক নিয়োগ দেওয়ার আগে আমাকে একটু জানাইয়েন, আমি মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, কিংবা আওয়ামী লীগের প্রশ্ন কোনো আপোষ হবে না। কেন তুমি সরকারে আছো না? তুমি সরকার থেকে পদত্যাগ করো যে না, আমার প্রধান উপদেষ্টা এই বক্তব্য দেওয়ার প্রতিবাদে আমি পদত্যাগ করছি। তখন তোমার হিরোইজম বোঝা যাবে, তখন তোমার কমিটমেন্ট, ডেডিকেশন বোঝা যাবে। তোমরা তো সেটা করছো না। তোমরা জনগণের ইমোশন নিয়ে খেলছো এবং জনগণকে বিভ্রান্ত করছো। এই বিভ্রান্ত করাটা আমরা মনে করি যে আসলে সচেতন জনগণের উপলব্ধি করা দরকার। এবং আমাদের একটা পরিষ্কার অবস্থান যে যারা ফ্যাসিবাদ নিষিদ্ধ চায়, আওয়ামী লীগকে নিষিদ্ধ চায়, তারা রাজপথে নামুক। রাজপথেই প্রমাণ হবে কারা ফ্যাসিবাদের পক্ষে, কারা ফ্যাসিবাদের বিপক্ষে। বাংলাদেশ কি সত্যি গৃহযুদ্ধের দিকে যাচ্ছে? বাংলাদেশকে নিয়ে খুবই নেগেটিভ পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে। কেউ কেউ এই পরিকল্পনা করছে এবং স্পেসিফিকলি এরকম গোয়েন্দা রিপোর্ট চলে এসেছে, যেটা একজন সাংবাদিক এই রিপোর্টটা ফাঁস করে দিয়েছেন। একেবারেই নাম ধরে ছবি সহ 14 জনের একটা তালিকার কথা বলা হচ্ছে, যে 14 জন সংঘবদ্ধভাবে বাংলাদেশকে অস্থির করার মিশনে নেমেছে। তারা ঈদের পরে আরও বেশি সক্রিয় হতে চায়, ঈদের পরে বাংলাদেশের পরিস্থিতি তারা নাজেহাল করতে চাই। এই নাজেহাল করার অন্যতম বড় কারণ হচ্ছে বাংলাদেশে যে নির্বাচনের কথা বলা হচ্ছে, সেই নির্বাচনটা পিছিয়ে দেয়া। নির্বাচন পিছিয়ে দিলে কাদের লাভ? কেন এই ষড়যন্ত্রর গন্ধ পাওয়া যাচ্ছে? কেন সাংবাদিকের কাছে এই ব্যাপারে গোয়েন্দা রিপোর্ট চলে আসলো? সেই প্রশ্নটা কিন্তু একটা বড় প্রশ্ন। কি হলো, কি ঘটনা, পেছনের ঘটনা, সেই আলোচনা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। যাই মূল ভিডিওতে। বলা হচ্ছে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশকে অস্থির করার একটা মাস্টার প্ল্যান তৈরি হয়েছে
এবং সেটা তৈরির পেছনে 14 জন মানুষ কাজ করছেন। এই 14 জন কারা আমি নিজেও জানি না। এই 14 জন কারা? সাংবাদিক জিল্লুর রহমান তার একটি ভিডিওতে এই তথ্য ফাঁস করেছেন। সাংবাদিক জিল্লুর রহমানের এই ভিডিও আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দিয়েছেন আল জাজিরার আলোচিত সাংবাদিক জুলকারনাইন শায়ের। জুলকারনাইন শায়ের শেয়ার দেয়া ভিডিও এবং জিল্লুর রহমানের করা এই ভিডিওতে জিল্লুর রহমান দাবি করছেন ঈদের পরে বাংলাদেশকে অস্থির করে তোলা হবে, বাংলাদেশের পরিবেশ আরও বেশি অস্থির হবে, এখন যে অবস্থা হচ্ছে তার চাইতে আরও বেশি অস্থির করা হবে, বিভিন্ন স্থাপনায় হামলা করা হবে, সরকারি বিভিন্ন দপ্তরে হামলা করা হবে, বিভিন্ন স্থান অনিরাপদ করে ফেলা হবে। এর মূল লক্ষ্য হচ্ছে আগামী যে নির্বাচনের কথা হচ্ছে সেই নির্বাচনটা পিছিয়ে দেয়া, সেই নির্বাচন যেন সঠিক সময়ে না হতে পারে সেই ব্যবস্থা করা। এবং এর পেছনে 14 জন কাজ করছে। 14 জনের ছবি সহ গোয়েন্দা রিপোর্ট জিল্লুর রহমানের হাতে রয়েছে এমনটাও তিনি জানিয়েছেন, এবং সেই রিপোর্টটা ভিজুয়ালি না হলেও সেই রিপোর্টটা হাতে নিয়েই তিনি ভিডিও কন্টেন্টটি বানিয়েছেন। গোয়েন্দা রিপোর্টটা তার কাছে এসেছে, নিশ্চয়ই এই গোয়েন্দা রিপোর্ট তার হাতে আসার আগে গোয়েন্দাদের হাতেই ছিল। তার মানে হচ্ছে যে এটা গোয়েন্দা দপ্তরে রয়েছে, সরকারও জানে, সরকার নিশ্চিত করেই সরকার জানে এবং নিশ্চিত করেই এটা সেনাবাহিনী জানে। তাহলে এই যে অস্থির করে তোলার প্ল্যান, বাংলাদেশকে অস্থির করে তোলার প্ল্যান, এই প্ল্যান কারা করতে পারে? কাদের লাভ নির্বাচন পিছিয়ে গেলে? খুব সহজেই বোঝা যায় নির্বাচন পিছিয়ে গেলে কাদের লাভ। দেশ অস্থির করে নির্বাচনের ঝান্ডাটা যদি আরও পিছিয়ে দেওয়া যায়, আরও দীর্ঘায়িত করা যায়, তাহলে কাদের লাভ সেটা খুবই স্পষ্ট বার্তা দেয়। এখানে একেবারে পরিষ্কারভাবে আলোচনার কোনো অবকাশ থাকে না। এই মুহূর্তে বাংলাদেশে যে কাণ্ডটা ঘটছে, সেনাবাহিনীর বিরুদ্ধে যে ধরনের কথাবার্তা বলা হচ্ছে, একপাক্ষিক কথাবার্তা, যে কথার কোনো ডকুমেন্টস নেই, যে কথার কোনো প্রমাণ নেই, একটি ফেসবুক পোস্ট কিংবা একটা ভিডিও বার্তা, সেই ফেসবুক পোস্ট এবং ভিডিও বার্তায় যেভাবে সেনাবাহিনীকে খাটো করা হয়েছে, যেভাবে সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে এবং তাতে করে দেশকে একেবারে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, সেটা নাকি আরও বেশি ভয়াবহ আকার ধারণ করবে ঈদের পরে। তাহলে কি এই সেনাবাহিনীর পেছনে লাগা এটাও ওই কর্মকাণ্ডের ধারাবাহিকতা? সেটা জানি না যে ওই 14 জনের সঙ্গে এই ঘটনাগুলোর কোনো ব্যক্তির যোগসাজশ আছে কিনা কিংবা সম্পর্ক আছে কিনা। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে দেশকে অস্থির করে তোলার একটা পাঁয়তারা কিন্তু চলছে। নির্বাচন পিছিয়ে দেওয়া, নির্বাচন সঠিক সময়ে যেন না হয়, এটা একটা বড় কারণ। আর একটা বড় কারণ জিল্লুর রহমান যেটা বলছেন সেটা হচ্ছে, যেটা বিএনপির জন্য সব থেকে আশঙ্কাজনক, তিনি বলছেন যে এই গোয়েন্দা রিপোর্ট বলছে এর মূল উদ্দেশ্য নির্বাচনকে পিছিয়ে দেওয়া এবং বিএনপিকে দুর্বল করে দেয়া, ছলে বলে কলে কৌশলে বিএনপিকে দুর্বল করে দেয়া, বিএনপি যেন অসহায় হয়ে যায়, বিএনপি যেন নিস্তেজ হয়ে যায়, বিএনপি যেন দুর্বল হয়ে যায়, যাতে করে আগামী নির্বাচনে বিএনপি তার কাঙ্ক্ষিত ফলাফল যেন অর্জন করতে না পারে। আওয়ামী লীগকে এক ধরনের ঝেঁটিয়ে বিদায় করা হয়েছে। আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। আওয়ামী লীগের দাবি যে তাদেরকে ষড়যন্ত্র করে সরিয়ে দেওয়া হয়েছে, আমেরিকান ষড়যন্ত্র ছিল। তারা দাবি করছে জো বাইডেন সরকার তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। ষড়যন্ত্র তত্ত্ব যদি সত্য হয় তাহলে ষড়যন্ত্র কি এখনও চলছে? আমেরিকার জো বাইডেন প্রশাসনের যে ভূমিকা ছিল, বৈষম্যবিরোধী আন্দোলনেও যে আমেরিকার ভূমিকা ছিল, সেটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সেই ভিডিও বার্তায় কিন্তু স্পষ্ট করে তিনি নিজেই বলেছেন যে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তারা নিয়মিত আমেরিকান এম্বাসির সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন। দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।